আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সকলকে আমার জাতীয়তাবাদী অভিনন্দন। এখানে অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন, সবার কথা শুনছেন, আর যার কথা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আমি কিছু বলার অনেক ইচ্ছা আছে, পরের বার আবার আপনাদের সাথে দেখা হবে, আবার আমাকে শুনবেন। আজকে যার জন্য আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন তাকে আমি মঞ্চে ডেকে দেবো, আমাদের সকলের প্রিয় নেতা, জননেতা, যারা জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাটা মজদুরের জন্য লড়াই করছেন, সেই নেতা আমাদের অভিনন্দন চৌধুরী মহাশয়কে আমি মঞ্চ ছেড়ে দিচ্ছি। ওনাকে আমন্ত্রণ করছি মাইকে আসার জন্য, বলার জন্য। बस में जाओगे ना अभी? बस में दे देंगे। অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। যেখানে আমরা আজকে সভা করছি তার ঠিক পাশেই পবিত্র মসজিদ। একটু আগেই আসরের আজান, তার পবিত্র ধ্বনি আমরা শুনলাম। এরপরেই হবে মাগরিব। আসর আর মাগরিবের মাঝখানে সাধারণত আমরা আমাদের সভাগুলো শুরু এবং শেষ করার চেষ্টা করি। মুসলিম প্রধান এই এলাকায় ধর্মপ্রাণ মানুষ সামনে থেকে সরে যাও ভাই। আমাদের সবাই এসেছেন। আমার আরো ভালো লাগছে এবং উৎসাহিত হচ্ছে যে আমাদের এই সভায় আমাদের ঘরের মা, বোন, বৌদি, ভাবি, বুবু, আপা তারাও এসে উপস্থিত হয়েছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। গোটা ইসলাম ধর্ম দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের উপরে, যাকে বলা হয় আরকান আল-দ্বীন, শাহাদাত, সালাত, যাকাত, সিয়াম, হজ। সেই পাঁচটা স্তম্ভের মধ্যে প্রতিদিন 5 বার করে নামাজ আদা করবার ব্যবস্থা করা হয়। পৃথিবীতে আগামী দিনে সব থেকে বড় ধর্মের পরিচয় হাসিল করতে চলেছে ইসলাম, যাকে বলা হয় প্রাকৃতিক ধর্ম, তাওহীদি শক্তি ধর্ম, এবং যে ধরনের কোনো বিভাজন নেই, সাম্য, মৈত্রী, ভালোবাসা, শান্তির কথা বলেছে যুগ যুগ ধরে এই পৃথিবীর মানুষের কাছে। আজকে ভারতবর্ষে একদিকে হিন্দু ধর্ম, একদিকে ইসলাম, তার সঙ্গে শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই আছে। কিন্তু দুটো যে বড় ধর্ম, একদিকে হিন্দু, একদিকে ইসলাম, আমরা দেখছি সেখানটায় জোর করে সার্জারি করে একটা বিভাজনের চেষ্টা করা হচ্ছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। কয়েকদিন আগে আমি গেছিলাম উড়িষ্যাতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিবাদ করতে, এবং আগামী দিনে এ ধরনের হামলা যাতে না হয় সে কথা সেখানকার প্রশাসনের সঙ্গে আলোচনা করে আমি বোঝাতে গেছিলাম। এবং এটাও বলেছি যে এটা মনে করার কোনো কারণ নেই যে পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিকদের উপরে কিছু হলে আমরা নিশ্চুপ হয়ে বসে থাকবো। প্রয়োজন হলে এইখানে এসে এই পরিযায়ী শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন, অনশন, অবস্থান সব করতে থাকবে বলেছি। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের যে কোনো মানুষকে, সে যে ধর্মেরই হোক না কেন, সেই ধর্মের মানুষকে
এই ভারতবর্ষের যে কোনো প্রান্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী যে কোনো প্রান্তে তার বসবাসের অধিকার দেয়, তার রোজগারের অধিকার দেয়, তার শিক্ষার অধিকার দেয়, স্বাধীনভাবে বাঁচাবার অধিকার দেয়। আজকে দেখছি সেই অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য এক ঘৃণ্য ষড়যন্ত্র দেশ জুড়ে চলছে। শুধু মুসলমান বা ইসলাম নয়, খ্রিস্টানদের উপরে হামলা বেড়ে গেছে। উত্তর পূর্ব ভারতে যান, দেখবেন খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে। এই উড়িষ্যায়, মধ্যপ্রদেশে খ্রিস্টানদের উপরে হামলা হচ্ছে। এক বৃদ্ধ খ্রিস্টান পরিবারকে আক্রান্ত হতে দেখলাম আমরা এই বজরঙ্গি বারাতের মাধ্যমে। অর্থাৎ ভারতবর্ষ জুড়ে যা আমাদের কাছে অপরিচিত ছিল, যা আমাদের কাছে অজানা ছিল, আমরা তাই দেখতে পাচ্ছি আজকের জমানায়, এবং বিশেষ করে 2014 সালের পর থেকে খেয়াল করতে। উড়িষ্যাতে যখন আমি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তখন একটা সাংবাদিক আমাকে জিজ্ঞেস করল যে আপনাদের মুর্শিদাবাদ থেকে কেন এত লোক বাইরে কাজ করতে পারে, এবং তারা সব মুসলমান, তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখানটায় আমরা দেখতে পাই কেন? আমি তখন বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলা শতাংশের হিসাবে যদি জনসংখ্যা ধরা হয়, তাহলে সব থেকে বেশি জনসংখ্যা হচ্ছে অনন্তনাগ, কাশ্মীরে, শতাংশের হিসাবে। আর যদি সংখ্যার হিসেবে ধরা হয়, সংখ্যা, তাহলে সব থেকে বেশি মুসলমান আমাদের মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ জেলাতে 70% মুসলমান বসবাস করে। সেখান থেকে আমি পরপর 5 বার এমপি হয়েছি। শুধু আমি নই, সেই মুর্শিদাবাদ জেলায় জঙ্গিপুর বলে একটা লোকসভা আছে, যেখানে প্রায় 75% মুসলমান। সেখানে আমি দিল্লি থেকে জোর করে প্রণব মুখার্জি মহাশয়কে নিয়ে এসে তাকে প্রার্থী করে জিতিয়েছি। আমরা কংগ্রেসরা মুর্শিদাবাদে এই করে বড় করেছি। এই শিক্ষাটা কংগ্রেস আমাদের দিয়েছে। এই শিক্ষা ভারতবর্ষের কংগ্রেসের আদর্শ থেকে আমরা অর্জন করেছি। ভারতবর্ষের কংগ্রেস একটা আদর্শের নাম, একটা ধারণার নাম, একটা সংস্কৃতির নাম, একটা সভ্যতার নাম। সকলকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের অধিকারকে সুরক্ষিত করবে, তার প্রতিশ্রুতির নাম। একদিন পার্লামেন্টে একটা বক্তব্য রাখার সুযোগ হয়েছিল আমার। সেখানে আমি বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধানের শুরু হচ্ছে কিভাবে। আমরা বলি, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a secular, socialist, sovereign democratic republic. অর্থাৎ আমরা উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা প্রথমে কি বলছি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা যারা ভারতবর্ষের মানুষ, তারা সিদ্ধান্ত নেয়। আমরা কিন্তু সংবিধান রচনার সময় এই কথা বলিনি, উই দ্য হিন্দুজ অফ ইন্ডিয়া। আমরা সংবিধান রচনার সময় এই কথা বলিনি, উই দ্য মুসলিমস অফ ইন্ডিয়া। আমরা কি বলেছি? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ আমরা সারা দেশের মানুষ, সে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, দলিত, সবাই মিলে আমরা সংবিধানটা তৈরি করেছিলাম। প্রত্যেকের নিজস্ব ঘরানা, তাদের সংস্কৃতি, তাদের ভালো মন্দ সবকিছুকে নিশ্চিত করার মধ্যে দিয়ে, যাতে কেউ বলতে না পারে যে সংবিধান হলো, স্বাধীন হলো, আর আমাদের দেশের কোনো অংশের মানুষ খুশি হলো না, এ কথা যেন কেউ বলতে না পারে। তাই আমরা সকলের অধিকারকে সেখানটায় সুনিশ্চিত করেছিলাম।
2 বছর 11 মাস ধরে পার্লামেন্টের মধ্যে সবাই মিলে ভারতবর্ষের সমস্ত দিগ্গজরা, পণ্ডিতরা, সব ধর্মের প্রতিনিধিরা তারা আলোচনা করে 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 এই সংবিধান রচনা করেছে। আজকে যদি সেদিন সকলের অধিকারকে সুরক্ষিত না করতাম আমরা, তাহলে এতদিন দেশটা টিকত না। জানেন, আমি যে জেলা থেকে আসি মুর্শিদাবাদ, যেহেতু সেখানে মুসলমান বেশি প্রথম থেকে, এখন থেকে না, তাই সেটা পাকিস্তানে চলে গেছিল, হিসাব মতন পাকিস্তানের হয়ে গেছিল। মুর্শিদাবাদে যেমন আপনারা যেমন 15ই আগস্ট দেখেন যে সারা ভারতবর্ষে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, মুর্শিদাবাদে স্বাধীনতা দিবস প্রকৃততে পালিত হয়েছিল 2 দিন পর, 17ই আগস্ট। কারণ ব্রিটিশ যারা ভাগ করেছিল তারা এবং সবাই ধরে নিয়েছিল মুর্শিদাবাদ যেহেতু মুসলমানদের জেলা, তাই সেটা পাকিস্তান। প্রতিবাদ করেছিল কে জানেন? মুর্শিদাবাদের মুসলমানরা। তারা কি বলল? তারা বলল, না, আমরা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছি, এই ভারতবর্ষকে বিভাজনের জন্য নয়। আমরা ভারতবর্ষের মধ্যে থাকতে চাই, এটা আমাদের দেশ, এখানে জন্মেছি, এখানে বড় হয়েছি, তাই অন্য কোথাও যাব না, এই মুর্শিদাবাদে থাকবো। সেই মুর্শিদাবাদ তাই ভারতবর্ষের অংশ আজও আছে। আমি সেই জেলার একজন জনপ্রতিনিধি, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড এইটাই যে আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে বড় হওয়ার শিক্ষা প্রাকৃতিকভাবেই আমরা পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিভাজনটা দেখে আটকে উঠি, দুশ্চিন্তা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব, তার জন্য ভাবনা তো অবশ্যই। আপনাদের দুয়াতে, আশীর্বাদে, দয়াতে আমার মতো একটা সাধারণ ছেলে পার্লামেন্ট আর কংগ্রেস দল মানে বড় বড় পণ্ডিত শিক্ষিতদের দল, তাকে কংগ্রেস দল আপনারা সবাই জানেন। সেই রকম দলের একজন দায়িত্ব নিতে পার্লামেন্টে গোটা দলের পক্ষ থেকে আমাকে নেতা করা হবে। আমার মতন একটা সাধারণ ছেলে সোনিয়া গান্ধীর পাশে বসে, আমার পিছনে রাহুল গান্ধী বসতো এবং তারও আমার আগে বসার অধিকার ছিল না নিয়ম অনুযায়ী। সেই জায়গায় দাঁড়িয়ে আমি দায়িত্ব পালন করেছি। তো যেদিন পার্লামেন্টের দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হলো, আমার আগে মোদী অনেক বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী সে আমার আগে বক্তব্য রাখেন। এবার আমি তারপরে বক্তব্য রাখতে আমার দায়িত্ব পড়ল। আমি তখন তাকে বলেছিলাম যে, মোদিজি, এই পৃথিবীতে সব থেকে বেশি ভোটার কোথায় জানেন? এই ভারতবর্ষ। পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশের নাম কি জানেন? ভারতবর্ষ। এই ভারতবর্ষে এমনও বুথ আছে যেখানে একটা ভোটারকে ভোট দেওয়ার ব্যবস্থা করার জন্য ভোট যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে, যাতে ভারতবর্ষের একটা ভোটার তার মতামত দিতে অক্ষম এটা কেউ বলতে না পারে। এত বড় গণতান্ত্রিক দেশ পৃথিবীর কোথাও নেই। উনি ওনার বক্তব্যে বলেছিলেন যে পার্লামেন্টের মধ্যে আর কোনো পক্ষ বিপক্ষ থাকলো না, সব এক পক্ষ হয়ে গেল। আমি তখন তাকে বলেছিলাম যে না, পার্লামেন্টে পক্ষও থাকবে, প্রতিপক্ষও থাকবে, আবার নিরপেক্ষও থাকবে। তার নাম গণতন্ত্র। ভারতবর্ষের সব থেকে বড় পঞ্চায়েত পার্লামেন্ট। এই আদর্শটাকে আপনি রক্ষা করবেন, কারণ আপনি প্রধানমন্ত্রী দায়িত্ব। তারপর তাকে বলেছিলাম, जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। আপনি মানুষের মধ্যে মানুষ দেখবেন প্রধানমন্ত্রী, হিন্দু মুসলমান দেখবেন না। একটা প্রধানমন্ত্রী বড় কথা নয়, আপনি ভবিষ্যৎ প্রজন্মকে কি দিয়ে গেলেন সেটা কিন্তু মানুষ বিচার করবে। ইতিহাস কিন্তু সব থেকে বড় বিচারক, সে কিন্তু নিষ্ঠুর হতে দেরি করে না, আবার সদয় হতেও দেরি করে না।
হয়তো ডাক্তার মনমোহন সিং হেরেছে, তার নাম কিন্তু ভারতবর্ষে আমরা কেউ ভুলতে পারি না। কেউ কখনো বলতে পারবো না ডাক্তার মনমোহন সিং দেশের কোনো ক্ষতি করে গেছে। কিন্তু নরেন্দ্র মোদী যেদিন প্রধানমন্ত্রী থাকবে না বা থাকলেও আজকে তাকে নিয়ে আলোচনা হয়, তিনি দেশের বিভাজন করে যাচ্ছেন। তাই ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না, ঠিক যেমন ভাবে বাংলার মুখ্যমন্ত্রীকেও আগামী দিনে ইতিহাস ছেড়ে কথা বলবে না। বিচার একদিনে হয়ে যায় না। আজকে আপনারা শুনলেন আমাদের বহু বক্তা অনেক সুন্দর সুন্দর বক্তব্য পেশ করেছেন। আজকে পরিকল্পিতভাবে ভারতবর্ষে মানুষের অধিকার কেড়ে নেওয়ার এক প্রক্রিয়া শুরু হয়েছে। কখনো নাগরিক আইনের নামে, কখনো এনআরসির নামে, কখনো এসআইআর এর নামে, কখনো ওয়াকফ সম্পত্তির নামে, এবং বিশেষভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। যখন নাগরিক আইন চালু করা হচ্ছিল তখন আমি বলেছিলাম যে ভারতবর্ষের সংবিধানে কখনো এমন কোনো আইন হয়নি যেটা একটা সমুদায়কে লক্ষ্য রেখে, একটা সম্প্রদায়কে লক্ষ্য করে কোনদিন ভারতবর্ষে কোনো আইন, যেটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন, একটা সম্প্রদায়কে টার্গেট করে একটা আইন আনা হচ্ছে। তাতে কি যায় আসে? ভোটের জন্য সব দরকার, ভোটের বাজারে বিভাজন দরকার। ভোট এসছে তাই বিভাজন রাজনীতি করতে হবে। এনআরসি নিয়ে আলোচনা তুঙ্গে, উত্তেজনা তুঙ্গে। মোদি আসছে দিল্লি থেকে, দিদি আসছে কলকাতা থেকে। মুসলমান, আমি থাকতে তোমার কোনো চিন্তা নাই। মোদি তোমাদের বাংলাদেশে পাঠাবে, আমি হতে দেব না। হিন্দুদেরকে বোঝানো হলো নরেন্দ্র মোদী খুব বীর পুরুষ আসছে, হিন্দুদের হৃদয় সম্রাট, সব মুসলমানকে তুলে দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেবে। দিদি সেই মৌকাটা কাজে লাগিয়ে বললো, মুসলমান কোনো চিন্তা নাই, আসসালামু আলাইকুম বলে নেমে পড়লো, আমি তোমাদের রক্ষা করব। ভোট হয়ে গেল। ভোটের পর আপনারা জীবনে আর দিদির মুখে এনআরসির কথা শুনেছেন? ভোট হয়ে গেল। হিন্দুরা আপনারা কি আর নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেছেন যে কটা মুসলমানকে বাংলাদেশে তাড়ালাম? ভোট হয়ে গেছে। রাত গয়া তো বাদ গয়া, ভোট শেষ, গল্প শেষ। কিন্তু মূল আমার আপনার মৌলিক অধিকার, আমার আপনার ভালো মন্দ, আমার আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন কেউ মেটাচ্ছে? এই যে 100 দিনের কাজ মনমোহন সিং নিয়ে এসেছিল ভারতবর্ষের মানুষের জন্য, সবাই বক্তব্য রেখেছে, আমি বিস্তারিত বলবো না। 2005 সালে আমি তখন এমপি ছিলাম। সোনিয়া গান্ধী, মনমোহন সিং, তারা সবাই মিলে এই 100 দিনের কাজ নিয়ে, কিসের জন্য? না, মানুষের কাজ পাবার অধিকারটা আইনি অধিকার। মানুষ কারোর কাছে দয়া পাত্র হয়ে কাজ চাইবে না। যদি কোথাও কাজ করে ঠিক আছে, কাজ যদি না থাকে তাহলে সরকার কাজ করে। পৃথিবীতে কোনো দেশে এই আইন নাই। কাজের অধিকার আইনি অধিকার। আমরা কি জানি, কাজ করতে গেলে খালি দরজায় দাঁড়াতে হয়, ভাই একটা কাজ দাও, তবে কাজ হয়। সেই বিষয়টাকে উল্টো করে মনমোহন সিং বলল না, সোনিয়া গান্ধী বলল না, আপনি কাজ পাবেন আইনি। সংবিধান সংশোধন করে সাংবিধানিক অধিকার দেওয়া হলো ভারতবর্ষের সাধারণ মানুষের, গরিব মানুষের। কারণগুলো কি পিছনে? এই 100 দিনের কাজে গ্রামে গ্রামে সম্পদ তৈরি করা হবে, শহরে সম্পদ তৈরি করা হবে, অ্যাসেট জেনারেট করা হবে, সম্পদ তৈরি করা হবে। গ্রামে পুকুর কাটা হোক, চাষ করা হোক, ঢালাই রাস্তা করা হোক, শহরে হোক, কোনো আপত্তি নাই। টাকা দিবে দিল্লির সরকার। একদিকে সম্পত্তি তৈরি হবে, আরেকদিকে কি হবে? একটা নির্দিষ্ট মজুরি পাবে গরিব মানুষ। গ্রামের একটা গরিব মানুষ যদি নির্দিষ্ট মজুরি পায়, তাহলে সে কি কি করতে পারে? সে অন্য কোনো ব্যক্তি বা সংস্থা যারা কর্মচারী চায়, মজদুর চায়, তাদের সঙ্গে দর কষাকষি করতে পারে। কেন?
সে জানে আমার গ্যারেন্টি আছে 100 দিনের কাজ। 100 দিনের কাজে যে মজুরি পাবো তার থেকে কেউ বেশি মজুরি দিলে সে যেতে পারে, কিন্তু কম মজুরি দিয়ে সে নিশ্চয়ই যাবে না, কারণ তার হাতে তো কাজ। অর্থাৎ গরিব মানুষের দর কষাকষি করার ক্ষমতা বেড়ে যাবে, তার মর্যাদার সঙ্গে সে রোজগার করবে, দর কষাকষি করার ক্ষমতা বেড়ে যাবে। মনে করুন এখানকার চট মালিকা, চট শিল্পের লোক দরকার, যদি 100 দিনের কাজও থাকে, আবার চট শিল্পের মালিকদের মজুরির দরকার হয়, মজদুরের দরকার হয়, তাহলে গ্রামের মানুষ বলবে যে আমি 100 দিনের কাজে যে টাকা পাই তার থেকে বেশি পেলে যেতে পারি, নাহলে যাবো না। এই যে বলার হিম্মতটা, শক্তিটা, এইটা দিয়েছে গরিব মানুষকে 100 দিনের কাজ। তাহলে একদিকে সম্পদ তৈরি হলো, আরেকদিকে দরিদ্র মানুষের, গরিব মানুষের রোজগার করবার ক্ষেত্রে দর কষাকষি করার ক্ষমতা বাড়িয়ে দেয়। এবং সর্বোপরি যেটা করল সেটা 100 দিনের কাজে ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করতে হবে। কাজ চাইলে কাজ দিতে হবে, চাহিদা যত টাকা তত। এমন না নির্দিষ্ট কোনো বাজেট আছে যে ভাই 100 টাকার বেশি করা যাবে না, তা নয়। একটা গ্রামে যত দরকার ততটাই কাজ দিতে হবে, চাহিদা অনুযায়ী অর্থ, ডিম্যান্ড ড্রিভেন অ্যাপ্রোচ, যত চাহিদা তত টাকা। পৃথিবীতে অবাক করা একটা বিষয় আমরা চালু করেছিলাম এই ভারতবর্ষে। শুধুমাত্র 2024-25 সালে ছোট্ট একটা হিসাব দিচ্ছে আপনাদের। আজকের বিজেপি পার্টি, আজকের বিজেপি সরকার 100 দিনের কাজে টাকা বরাদ্দ করেছিল 1,36,000 কোটি টাকা। গত বছর এই প্রকল্পের টাকা কেটে দিয়ে বরাদ্দ করলো 86,000 কোটি টাকা। 15 কোটি পরিবার কাজ পেয়েছিল, 15 কোটি। সব থেকে লক্ষণীয় কি জানেন? যারা কাজ করছে তাদের মধ্যে 58% মহিলা ছিল। অর্থাৎ এটা মহিলাদের সশক্তিকরণ, এম্পাওয়ারমেন্ট। মহিলারা তারা স্বাধীনভাবে রোজগার করবার সুযোগ পেল এই পরিকল্পনার মধ্যে দিয়ে। সেটা কেড়ে নিতে চাইছে আজকে ভারতবর্ষের সরকার। একটা রাষ্ট্রের সঙ্গে একটা গরিব মানুষের চুক্তি হলো। 100 দিনের কাজ কি, মনরেগা কাজ কি? একটা রাষ্ট্রের সঙ্গে একটা গরিব মানুষের চুক্তি। কি চুক্তি? যে আমি যদি কাজ চাই, রাষ্ট্র তুমি কাজ দেবে, তার জন্য সংবিধান সংশোধন করা হলো, চুক্তি করা হলো। রাষ্ট্রের সঙ্গে একটা গরিব মানুষের চুক্তি, সেই চুক্তিটাকে ভেঙে দিচ্ছে আজকে বিজেপি সরকার। প্রতিবাদ আমাদের সেটা জানা। শুধু তাই নয়, আমরা বলেছিলাম 2009 সালে যে 100 দিনের কাজটা আমরা মনরেগার নামে আমরা উৎসর্গ করব। কেন? মহাত্মা গান্ধীর নামে করা হবে। কারণ মহাত্মা গান্ধীর পর থেকে এত বড় উদাহরণ আর নেই ভারতবর্ষে, যারা দরিদ্র মানুষ, গরিব মানুষের জন্য লড়াই করেছে। শুধু এখানে নয়, সারা পৃথিবীর দরিদ্র, নিপীড়িত, অত্যাচারিত মানুষ মহাত্মা গান্ধীর স্মরণ করতে। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে, সে মুসলিম রাষ্ট্র হোক, খ্রিস্টান রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্রে আপনি যাবেন, দেখবেন সেখানটায় মহাত্মা গান্ধীর মূর্তি বসানো আছে, রোডের নাম আছে। এটাই আমাদের গর্ব। তাই তার নামে আমরা এই প্রকল্পটাকে চালু করেছিলাম, মনরেগা, মহাত্মা গান্ধীর নামে। বিজেপি কি করলো? সেই মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার জন্য, মহাত্মা গান্ধীর নাম মুছে দেওয়ার জন্য তারা বলল ওই নাম থাকবে না, জি রামজি প্রকল্প। এবং মানুষের আইনি অধিকারটাকে কেড়ে নেওয়া হবে। প্রথমে বাংলা দিদি বলল আমি এসব মানবো না, দেখে নিব, নিজে থেকে টাকা দিব, আমার রাজ্যের অপমান মানবো না। আজকে দেখছি খবরের কাগজে দিদি বলছে না, নরেন্দ্র মোদী যা বলছে সেই মোতাবেকই আমরা সব প্ল্যান দিব, তাদের কাছে টাকা নিব, যা বলবে তাই শুনবো। এই যে আজকে লাফানো, কালকে ঝিমানো, আজকে তেজ দেখানো, কালকে ল্যাজ নাড়ানো, আজকে বাহাদুরি দেখানো, কালকে মাথা নিচু করানো, এটাই হচ্ছে দিদির উন্নয়নের মেন পাঁচালী। দিদির উন্নয়নের পাঁচালী এটা মানুষকে কাঁদালি, আর তোর খোকা বাবুকে হাসালি, আর কাউকে কিছু করেছিল। প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চাৎ অপসারণ করে কে? মমতা ব্যানার্জি। প্রত্যেকটা ক্ষেত্রে
বিজেপির সঙ্গে গাঁট ছড়া বেঁধে পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছিল মমতা ব্যানার্জি। নরেন্দ্র মোদী হত্যাযজ্ঞ করছে গুজরাটে, গোধরা কাণ্ডের পর 3000 মানুষের কতল করে দেওয়া হলো, বলতে না সেগুলো সব মুসলমান। দিদি তখন সেই সরকারের একজন অংশীদার, প্রতিবাদ করে পদত্যাগ করেনি। নরেন্দ্র মোদী যখন জিতলো, মুখ্যমন্ত্রী হলো, লাল গোলাপ ফুল নিয়ে তাকে অভিবাদন জানিয়েছিল এই মমতা ব্যানার্জি। এগুলো ইতিহাস। কোনদিন সরকার থেকে পদত্যাগ করেনি। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী, সে বলেছিল মোদীকে রাজধর্ম পালন করো, কিন্তু তাকে সরকার থেকে বরখাস্ত করেনি, তার মুখ্যমন্ত্রী তো কেড়ে নেয়নি। তাই ভালো অটল বিহারী, খারাপ আদবানি, ওইসব তত্ত্ব আমরা মানতে চাই না, যেগুলো মমতা ব্যানার্জি আমাদেরকে বোঝানোর চেষ্টা করে। মমতা ব্যানার্জি কোনদিন আরএসএস এর মোহন ভাগবতের বিরুদ্ধে সমালোচনা করে না, খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখবেন খালি। এই মোহন ভাগবত আরএসএস এর 100তম বছরের পূর্তি উৎসবে এই কলকাতা, বোম্বাই, বিভিন্ন জেলায় জেলায় গিয়ে বক্তৃতা দিচ্ছে। আরএসএস এর 100 বছর। 1925 সালে আরএসএস এর জন্ম হয়েছিল। জন্ম সময় তারা বলেছিল হিন্দু রাষ্ট্র বানাবো। 2025-এর টার্গেট ছিল হিন্দু রাষ্ট্র ঘোষণা করবার। তাদের হিন্দু রাষ্ট্র ঘোষণা করবার টার্গেটকে খতম করে দিয়েছিল রাহুল গান্ধী। সংবিধান বাঁচাও অভিযান করে দেশ জুড়ে মানুষের সমর্থন আদায় করে 100-র উপরে আসন জিতে নরেন্দ্র মোদীকে এককভাবে ক্ষমতায় আসতে দেয়নি। তাই নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস এই সংবিধান পাল্টানোর পরিকল্পনাকে ত্যাগ করতে বাধ্য হল। সেই মোহন ভাগবতের বিরুদ্ধে কোনদিন শুনেছেন মমতা ব্যানার্জি একটা প্রতিবাদ করেছে, একটা সমালোচনা করেছে? খেয়াল করবেন কিন্তু এগুলো। দিদির যা দেখছেন কিছু মনে করেন না মা বোনেরা, এই মহিলার এই চালাকি আমরা দেখেও দেখছি না। আমি সেই কথাগুলো বলবার চেষ্টা করছি, আমি সব তথ্য দিয়ে বলছি আপনাদের। আমি তখন বিরোধী দলের একজন এমপি, দিদি সরকারি দলের মন্ত্রী। আমি একদিন বললাম বক্তব্যে আমার, যে ভারতবর্ষে যে সমস্ত ইনস্টিটিউট আছে, পুলিশ, সেন্ট্রাল ফোর্স, যেখানে যেখানে যেটুকু সুযোগ পাচ্ছে এই বিজেপি পার্টি সেগুলোকে স্যাফ্রোনাইজ করছে, অর্থাৎ গেরুয়াকরণ করছে। স্যাফ্রোনাইজেশন অফ ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান যা আছে ভারতবর্ষের সেগুলোকে গেরুয়াকরণ করছে, নিজেদের লোক বসিয়ে, নিজেদের লোক বসিয়ে। দিদি তখন সরকারি দলের প্রতিনিধি উঠে দাঁড়িয়ে বলল, এই ধরনের মন্তব্য বাদ দিয়ে দেওয়া হোক রেকর্ড থেকে। আমরা যা বলি পার্লামেন্টে সেগুলো রেকর্ড হয়। এই মমতা ব্যানার্জি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিল, দিস রিমার্ক শুড বি ডিলিটেড। একে চিনাচ্ছেন আমাকে? 2003 সাল, বললে কি 2003 সাল যে এনআরসি নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করলো 2021 সালে, সব মুসলমান এক হও, না তো মোদী এনআরসি নিয়ে আসছে তোমাদের জান খতম করে দিবে। এই এনআরসি 2003 সালে ভারতবর্ষের আইনে, সিটিজেনশিপ অ্যাক্টে 2003 সালে এই কথাটা ঢোকানো হলো যে আমাদের এনআরসি করতে হবে। ভারতবর্ষের যে কোনো আইন পার্লামেন্টে রাখার আগে ক্যাবিনেটে তা পাস হয়। সেই ক্যাবিনেটের মন্ত্রী মমতা ব্যানার্জি, সে কিন্তু সেখানে প্রতিবাদ করেনি যে এনআরসি আনাটা ঠিক হবে না। 2003 সালে এটা শুরু হয়েছিল, শিক্ষিত মানুষ দেখে নেবে। শুধু এটা প্রোটেস্ট করেছিল সেদিন ডাক্তার মনমোহন সিং, তাও দেখে নেবে। একটার পর একটা মন্তব্য দায়িত্ব নিয়েছে এই বিজেপি সরকারে। তাদের হাত ধরে এখানে ভোট করেছে, তাদের দলের লোককে এমপি করেছে। বিজেপির বাংলা দখলের আস্বাদন বাড়িয়ে দিয়েছে। বাঘ যেমন যতক্ষণ না মাংস পায় ততক্ষণ বোঝা যায় না বাঘের চরিত্র। যখন রক্ত পেয়ে গেল, রক্তের স্বাদ পেয়ে গেল বাঘ, তখন সে বাঘকে আর আপনি ঘরে পুষতে পারবেন। ঠিক তেমনি ভাবে বিজেপি যখন বাংলায় নির্বাচনে জয়ী হওয়ার স্বাদ পেয়ে গেল, তখন তাকে রোখার বদলে আরো বেশি সুযোগ করে দিচ্ছে মমতা ব্যানার্জি।
2011 সালে ক্ষমতা এলো, তখন পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন ছিল 400। আজকে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন 8 থেকে 10,000। কোনদিন বাধা দিয়েছে? কোনদিন বাধা দিয়েছে? আবার মমতা ব্যানার্জি কি বলে? আরএসএস এর সবাই খারাপ না, অনেক ভালো লোক আছে। কে বলে? মমতা ব্যানার্জি। কোথায় দাঁড়িয়ে? কলকাতায় দাঁড়িয়ে শহীদ দিবসে দাঁড়িয়ে বলছে আরএসএস এর সবাই তো খারাপ না, ওই তো রাজনাথ সিং ভালো, অটল বিহারী বাজপেয়ী ভালো, ওরা খুব। দিদিকে বলেছিলাম আমি, আপনার হয়তো এমন কোনো বাগান আছে যে বাগানে আম গাছের বাঁ দিকের ফল মিষ্টি হয় আর ডান দিকের ফল টক হয়, সেরকম আম গাছ আপনার বাড়িতে থাকতে পারে, আমাদের কাছে। বিজেপি একটা বিষবৃক্ষ, সেই বিষবৃক্ষের ফল তা কখনো অমৃত হতে পারে না, তা বিষাক্তই হবে। আজকে ভারতবর্ষ তার প্রমাণ পাচ্ছে। তাই মমতা ব্যানার্জি প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যা বলেছেন তা কখনো বলেন, আর তিনি যা করেছেন তা কখনো বলেন। এনআরসি পশ্চিমবঙ্গে তার চালু করার বিরুদ্ধে বিধানসভায় কোনো আইন, কোনো প্রস্তাব পাস হয়েছিল? ভোট তো হয়ে গেল, এনআরসি নিয়ে ভোট হয়ে গেল, মুসলমান সব এক হয়ে গেল, আমরা ভোট পেলাম না, ভালো কথা। আমরা শূন্য পেলাম, ভালো কথা। কিন্তু তাতে কার লাভ হয়েছে? লাভ হয়েছে বিজেপি, লাভ হয়েছে টিএমসি। মাঝে কেউ বলার নেই, বাংলার মানুষকে মাঝখানে রেখে বলার সুযোগ দেয়নি। মনে রাখবেন, আমাদের শক্তি কম হতে পারে। আপনার বাড়িতে যে সালু হয় না, যে সবজি হয়, নুন যদি না থাকে সবজি বিস্বাদ হয়, যত দামি হোক না কেন। আমরা অন্তত ভারতবর্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে সেই নিয়ামকের নিয়ন্ত্রণের কাজটা করতে পারি। স্বাদ হবে কি বিস্বাদ হবে সেটা ঠিক করার দায়িত্ব আমরা নিতে পারি। বাংলার মানুষ আমাদেরকে সেই সুযোগটা দেবেন, সেই সুযোগ দেবেন। বাংলার স্বার্থে দিতে হবে আপনাদেরকে, না তো এই চলবে হিন্দু আর মুসলমান। এই মমতা ব্যানার্জি কি করে বলে মুসলমান আমার দুধের গাই, মুসলমান জানোয়ার, দুধের গাইটার নাম মমতা ব্যানার্জি বলে। মুসলমানকে বাঁচাবে মমতা ব্যানার্জি। আর এই মুসলমান ভারতবর্ষকে 700 বছর রাজত্ব করেছে। ইসলাম একটা সভ্যতা, ইসলামের গোল্ডেন ইয়ার্স 900 বছরের সোনালী অধ্যায় ছিল ইসলামের। 900 বছর ধরে বিরাজমান ছিল ভারত পৃথিবীতে। ইসলামের হাত ধরেই আজকের পাশ্চাত্য জগৎ, ইউরোপ, আমেরিকা, তারা শিক্ষিত হয়েছে। হ্যাঁ, জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক, রসায়ন, পদার্থবিদ্যা সব শিখেছে পাশ্চাত্য দুনিয়া ইসলামের হাত ধরে। ইসলামের হাত ধরে দুনিয়াতে প্রথম কলম এসেছে, কাগজ এসেছে, জেনে রাখুন। ইসলামের হাত ধরে দুনিয়াতে বারুদ এসেছে, সবকিছু ইসলামের হাত ধরে। তাদেরকে বাঁচাবে মমতা। একজন ইসলামী কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কাছে সঁপে দেয় নিজেকে। ভালো মন্দ, সুখ দুঃখ, আপদ বিপদ, বালা মুসিবত সব আল্লাহ তাআলাকে সমর্পণ করে দেয়। কে? একটা প্রকৃত মুসলমান। সারা পৃথিবী জুড়ে 60টার উপর দেশে ইসলাম প্রধান শক্তি। তাকে বাঁচাবে মমতা, আর সেটা মুসলমান বিশ্বাস করে। কেননা ইমাম ভাতা দেয়। ইমাম ভাতা কারোর বাপের টাকা? ইমাম ভাতা কার? ইমাম ভাতা রোজগার করতে থেকে, ওয়াকফ থেকে। হ্যাঁ, ওয়াকফ থেকে ইমামের ইমাম ভাতা, ওয়াকফে যে রোজগার সেখান থেকে ভাতা দেওয়া। আর মমতা ব্যানার্জি দেখায় আমি ইমামদের পয়সা দিচ্ছি, আবার টাকা করি। হ্যাঁ, মুসলমানদেরকে মিসকিন মনে করে মমতা ব্যানার্জি। সম্মান দেয় না, না দেয় না। যদি দিত তাহলে দুধের গাই বলতো না একটা মুসলমান। মিসকিন মনে করে বলে আমি ইমাম ভাতা দিচ্ছি, তোমরা সব আমার ভোট করো। এ কথা বলবার হিম্মত হয় কি করে? তুমি কে হে? এই ওয়াকফ সম্পত্তি কি তার চরিত্র দেখুন। ভারতবর্ষের পার্লামেন্টে নরেন্দ্র মোদী ওয়াকফ আইন পাস করাচ্ছে। 5 কোটি প্রতিবাদপত্র জমা পড়েছে। কংগ্রেস পার্লামেন্টের মধ্যে, বাইরে, সুপ্রিম কোর্টে সব জায়গায় লড়েছে।
আর মমতা ব্যানার্জি বাংলায় ওয়াকাফের জন্য আন্দোলন করতে দিচ্ছে না। ফারাকটা দেখুন একবার। ওয়াকাফ কোন পার্টির কোন বিশেষ সরকারের আমলে তৈরি হওয়া কোনো আইন নয় বা কোনো ব্যবস্থা নয়। ওয়াকাফ একটা ইসলামিক ব্যবস্থা। বহুদিন আগে আরব দুনিয়ায় খলিফা উমার তার আমলে আমরা ওয়াকাফের পরিচয় পাই। রাব্বিল আসাল উন সাব্বিলাল তামারা, তোমার অতিরিক্ত কিছু থাকলে তুমি সমাজকে দাও। তখন আমার বাড়ি এত ছিল না। ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ তাআলার নামে উৎসর্গ করত সম্পত্তি। কি দেবে তারা? শুধু বেদুইন মরুভূমি, উট দিয়ে দিল, খেজুর গাছ দিয়ে দিল। শুরু হলো ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ মতুয়াল্লিদের হাত ধরে। আজকে নয়, ইতিহাস। 1857 সাল ভারতবর্ষের সিপাহী বিদ্রোহের কথা আপনারা জানেন। সেই সিপাহী বিদ্রোহ মুর্শিদাবাদ থেকে শুরু হয়েছিল, বহরমপুর থেকে ব্যারাকপুর, কানপুর, মিরাট হয়ে চলে যায় দিল্লি। বাহাদুর শাহ জাফরকে ভারতবর্ষের ক্ষমতায় রেখে ব্রিটিশকে হটাতে চেয়েছিল এই ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাই। সেই 1857 সালে সেই সিপাহী বিদ্রোহে হিন্দু মুসলমান একসঙ্গে ব্রিটিশকে হঠাৎ ঝাঁপিয়ে পড়েছিল। পালাতে পালাতে ব্রিটিশ দিল্লি পালালো। তাতিয়া তোপের নাম শুনেছে? খান বাহাদুর খান, মোহাম্মদ আমানুল্লাহ লিয়াকত খান, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, লখনৌ রানী হজরত মহল লড়াই করে শহীদ হয়েছে সেই সিপাহী বিদ্রোহের জন্য। দিল্লি পৌঁছে গেছিল, বাহাদুর শাহ জাফরকে সামনে রেখে দিল্লি কবজা করতে চেয়েছিল হিন্দু মুসলমানের সেই সিপাহী বিদ্রোহ। পারেনি। দিল্লির রাজপথ রক্তাক্ত হয়েছিল ব্রিটিশের আক্রমণে। সেই রক্তাক্ত অধ্যায়ের দিন দিল্লিতে 27,000 মৌলানা শহীদ হয়েছিল। এটা ইতিহাস। ব্রিটিশ ঘাবড়ে গেছিল যে মোগল সম্রাটকে আমরা তাড়িয়ে দিলাম, এখনো তাকে সামনে রেখে ভারতবর্ষের হিন্দু মুসলমান এক হয়ে আমাদেরকে হটাতে চাইছে। বাহাদুর শাহ জাফরকে অ্যারেস্ট করে বার্মায় পাঠিয়ে দিল, আর এদেশে আসতে দেয়নি। বাহাদুর শাহ জাফর যখন বার্মাতে মারা যায়, তার কবর দেওয়ার জন্য জমি পায়নি নিজের দেশে। সারা ভারতবর্ষের সম্রাট তার নিজের দেশে দফন হওয়ার জমি পেল না। তাই তাকে নিয়ে একজন লিখেছিল, ইতনা বদনসিব थे हो जफर कि एक गज जमीन ना मिली इस कुहार में। সেই সিপাহী বিদ্রোহ, তার তেজ, দীপ্ততা, বাহাদুরি দেখে কংগ্রেস হটাও দেশ বাঁচাও করতে আরম্ভ করলো যে কি করে এই শক্তি পেল তারা। কি দেখলো তারা? যে ওয়াকফ সম্পত্তি রোজগার থেকে এত বড় বিদ্রোহের রসদ সরবরাহ করেছে। চল এবার ওয়াকফ সম্পত্তিকে ঘেরাও কর। ওয়াকফ সম্পত্তি থেকে রোজগার যাতে না করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আইন চাপানো হলো, ওয়াকফ সরকারি নিয়ন্ত্রণে নিতে হবে। এই তো ইতিহাস। ওয়াকফের উপরে নিয়ন্ত্রণের এটা ইতিহাস, যেটা আমরা কংগ্রেসীরা বাঁচাতে চেয়েছি। 1995 সালে আইন করে, 2013 সালে কড়া আইন করে যে ওয়াকফ কাউকে দেওয়া যাবে না, দান করা যাবে না, উপহার দেওয়া যাবে না, লিজ দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। কেন? 2006 সালে সাচার কমিটি রিপোর্ট পেলাম। ডক্টর মনমোহন সিং সাচার কমিটি রিপোর্ট প্রকাশ করল। তাতে দেখা গেল যে ভারতবর্ষে হাজার হাজার ওয়াকফ সম্পত্তি আছে যেগুলো ঠিক মতন ব্যবহার না করার জন্য মুসলিম সমাজ যথাযোগ্য রোজগার করতে পারছে না। তাই সাচার কমিটি পরামর্শ দিল যে ওয়াকফ সম্পত্তিকে ঠিক করে ব্যবহার করো, হাজার হাজার কোটি টাকা রোজগার হবে। অবশ্যই হবে, তার ব্যবস্থা আছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গে ভারতবর্ষের সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে, জেনে রাখুন আপনারা, 1,48,253টা, 56,000 একর
জমি আছে ওয়াকফ সম্পত্তি নামে এই পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের কাছে দাবি করেছিলাম ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করেছে না, কাউকে জানান দিচ্ছে না। ওয়াকফ নিয়ে আন্দোলন করলে ঘরের কথা বেরিয়ে পড়বে, কুলের কথা খুলে বলা হয়ে যাবে। তাই আন্দোলনটা না যাতে না হয় তার জন্য সক্রিয়কে গোটা পুলিশ বাহিনী পশ্চিমবঙ্গে। আমি বলছি আমরা মুর্শিদাবাদে আন্দোলন করতে গেছি, পুলিশ বলছে ওয়াকফ নাম থাকলে আন্দোলন হবে না। আমরা বললাম না 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 ঠিক আছে, সামাজিক পরিবর্তনের নামে আন্দোলন। পারমিশন দিল, ওয়াকফ নিয়ে আমরা প্রতিবাদ করলাম। তারপর থেকে আমাদের কোনো পারমিশন দেওয়া বন্ধ করে দিল। পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য সাইনা জাভেদকে সামনে রেখে আমাদের যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাভেদ, যে আজকে এখানটায় যার নেতৃত্বে আজকের সভা হচ্ছে, যাকে সাহায্য করেছে পলাশ এবং গোটা হাওড়ার কংগ্রেসের কর্মীরা নেতৃত্ব এবং এই এলাকার সাধারণ মানুষ, তাকে বলেছিলাম যে কলকাতাতে একটা ওয়াকফ নিয়ে প্রোটেস্ট করতে হবে, একটা আন্দোলন করতে হবে। পারমিশন দিচ্ছিল না, জিজ্ঞেস করে দেখতে পারে। দিদি কি বললো, যদি পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে আন্দোলন হয় তাহলে আমার থেকে কেউ বড় দুশ্মন হবে না তোমাকে। যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করো। কেন ভাই, কেন? পশ্চিমবঙ্গে আন্দোলন করার জায়গা নয়? আমরা হিসাব চাইছি তাই তোমার ভালো লাগছে না? এই যে টালিগঞ্জ, যেখান থেকে বাংলা সিনেমা হয়, সেই টালিগঞ্জ ক্লাব ওয়াকফ সম্পত্তি কয়েক হাজার টাকা মাত্র ভাড়ার বিনিময়ে সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি ব্যবহার করে সিনেমা শিল্প হচ্ছে। চলে যান রয়্যাল গল্ফ ক্লাব, কলকাতার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কয়েক হাজার টাকার বিনিময়ে ভাড়া দেওয়া হয়, ধরা পড়ে যাবে। তাই তাদের মন্ত্রী ফিরহাদ হাকিম সে বক্তব্যে বলছে ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি, মাথা ঘামানোর দরকার নাই। আমরা বলছি না, ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি নয়, এটা মুসলমান সমাজের সম্পত্তি। এই সম্পত্তির কোনো ব্যক্তি মালিকানা নয়, এই সম্পত্তি হিন্দুদের ট্রাস্ট বা বোর্ডের মতো নয়। এই সম্পত্তির মালিক একজন, সে সর্বেশ্বর মহান আল্লাহ, এছাড়া কেউ মালিক নেই। দেখভালের জন্য মতোয়ালি আছে। একটা মুসলমানের ছেলে হয়ে ফিরহাদ হাকিম কি করে বলে যে ওয়াকফ সম্পত্তি সরকারি সম্পত্তি? একটা মুসলমান হয়ে বলুন হ্যাঁ কি করছেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি করলো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 23শে জুন, গত বছরের 23শে জুন বলল আমি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ আইন চালু হতে দেব না। বিধানসভায় কোনো প্রস্তাব পাস করেনি, আইন পাস করেনি, মুখে বলে দিল আমি এই পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন চালু করতে দেব না। হয়ে গেল 27শে নভেম্বর, গত বছরের 27শে নভেম্বর এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রত্যেকটা জেলায় ডিএমদের কাছে মেসেজ পাঠিয়ে দিল, আদেশ পাঠিয়ে দিল 6 ডিসেম্বরের মধ্যে তোমরা সব ওয়াকফ সম্পত্তিকে রেজিস্ট্রেশন করিয়ে নাও। এই ওয়াকফ সম্পত্তি কে মালিক, তার রেকর্ড, তার দলিল সমাজে আছে। আপনার বাপ ঠাকুরদারা কোন সালে ঈদগাহ করার জন্য, কবরস্থান করার জন্য, মসজিদ করার জন্য জমি দিয়েছে, তার কি লিখিত পরিত রেকর্ড আছে? না কোনো মানুষ গ্রামের কোনদিন সে প্রশ্ন তুলেছে? না, চলছে না চলছে। এটা ঈদগাহ তাই ঈদগাহ, এটা কবরস্থান তাই কবরস্থান, এটা মসজিদ তাই মসজিদ। কাগজ দেখে এটা মসজিদ কিনা এ প্রশ্ন কেউ করেনি। আইন তৈরি করে বলা হচ্ছে যে তুমি মনে করলে আল্লাহ তাআলার নামে জমি দিতে পারো, কিন্তু তার আগে প্রমাণ করতে হবে তুমি গত 5 বছর ধরে মুসলমান ছিল। আমি মুসলমান কি মুসলমান নয় সরকার তার সার্টিফিকেট দেবে, বিডিও এসডিও সার্টিফিকেট দেবে, না আমার সমাজ সার্টিফিকেট দেবে? আমরা সেগুলোর প্রতিবাদ করতে চেয়েছি। বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা কি করলো? 6 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন হতে পারে না। তিনি ডিএমদেরকে বললেন যতটা পারে করে নাও, অন্তত দিল্লির সঙ্গে আমাদের সহযোগিতা বাড়াতে হবে। ডিএমরা কি করলো? ডিএলআরও বিএলআরও কি করলো? তারা 1 নম্বর খতিয়ানে গ্রামের ওয়াকফ সম্পত্তিগুলি যা পরিচিত সেগুলোকে রেজিস্ট্রেশন করতে আরম্ভ করলো। অনেক বয়স্ক মানুষ আছেন, আমার তো অনেক জ্ঞানী অভিজ্ঞ। 1 নম্বর খতিয়ানে যদি কোনো সম্পত্তি রেজিস্ট্রেশন হয় সেটা তাহলে সরকারি সম্পত্তি হয়,
তার উপরে আর সমাজের কোনো অধিকার থাকে না। সেই কাজটা মমতা ব্যানার্জি করলো এই বাংলার মুসলমান সমাজের সঙ্গে। জেনে রাখুন আপনারা, ক্ষমতা থাকলে ওদের যে কোনো নেতাকে ধরে নিয়ে আসবেন। আমরা চাই এ নিয়ে বিতর্ক হোক বাংলায়, আজে বাজে কথা বললে হবে না। মুসলমানদেরকে ভোট ব্যাংক ব্যবহার করে একদিকে তুমি আর একদিকে মোদি, এ বাংলার 12টা বাজাচ্ছ, এটা মানুষের জানা দরকার। প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা, রেস চলছে, রেস। কে কত বড় হিন্দু? মোদি বড় হিন্দু না দিদি বড় হিন্দু? দিদি হিন্দু বড় প্রমাণ করার জন্য আজকাল বক্তৃতা মঞ্চের চণ্ডী পাঠ করতে লেগে যায়। আবার বলে আমি ব্রাহ্মণের মেয়ে, জানেন তো আপনারা? আমার বাপ ব্রাহ্মণ ছিল, আমরা চণ্ডী পাঠ করি ছোটবেলা থেকে, পুজো আর্চা করি, আমি ব্রাহ্মণ। এখন আপনার ব্রাহ্মণ পরিচয় দেওয়ার কেন প্রয়োজন হচ্ছে না? দেখছে মোদী ওদিক থেকে ব্রাহ্মণ ধর্মকে কবজা করে নিয়ে ব্রাহ্মণ ধর্মের পেটেন্ট নিয়ে চলে এসছে, ব্রাহ্মণ ধর্মের ইজারা নিয়ে চলে এসছে, এই হিন্দু ধর্মের পেটেন্ট নিয়ে চলে এসছে। আর তো দেশে কোনো কেউ হিন্দু ছিল না, মোদির আগেও কেউ হিন্দু ছিল না, মোদির পরে মোদি ছাড়া কেউ হিন্দু নাই। এমনভাবে দেশ জুড়ে প্রচার চলছে মোদিই হিন্দু, হিন্দুই মোদি। এই প্রচারে ঝিঝিকারা দেখছে মমতা ব্যানার্জি। তাই সে বোঝাতে চাইছে আমি দিদি, আমি মোদির থেকে কম বড় হিন্দু নই, হাম কিসি সে কম নেই বলে কি করছে? পাশে দীঘা মন্দির বাড়া, কোথাকার মন্দির? জগন্নাথের মন্দির। জগন্নাথের মন্দির পুরীতে জগন্নাথ বেশ সেখানে হাওয়া খেয়ে থাকছিল, গজা খায় আর হাওয়া খায়, ঠিক ছিল। দিদা ঘরে তুলে নিয়ে চলে এলো কোথায়? দীঘাতে, মেদিনীপুরে সমুদ্রের ধারে। আমি এখানটায় জগন্নাথকে নিয়ে এলাম, হিন্দু প্রমাণ দিলাম তো যে আমি বড় হিন্দু। আমি মহাকাল মন্দির ছিল পাহাড়ে, সেটাকে নিয়ে শিলিগুড়িতে এলাম, হিন্দু। আমি প্রমাণ দিলাম তো যে আমি বড় হিন্দু। কলকাতা কেন বাদ যাবে? কলকাতাতে মন্দির হচ্ছে দুর্গা মন্দির, হিন্দু। প্রমাণ দিলাম তো আমি হিন্দু। সব মন্দির হচ্ছে সরকারি টাকায়, সব মন্দির সরকারি টাকায়। ঘরে ঘরে বেকার, রুটি রুজি কিছু নাই। পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে মরছে, মার খেয়ে মরছে, না খেতে পেয়ে মরছে, অ্যাক্সিডেন্টে মরছে, ডেড বডি আনার লাখ আনার পয়সা নাই তাদের। দিদির সরকারি টাকা খরচ করে মন্দির করার প্রচেষ্টা, মন্দির করার উদ্যোগে খামতি পড়ছে না। কোনো সরকারকে দায়িত্ব এটা যে সরকারি খাজানা থেকে তুই মন্দির করবা? তুমি যদি সরকারি খাজানা থেকে মন্দির করতে পারো, তাহলে মসজিদ যারা নির্মাণ করে তাদেরকে তুমি বঞ্চিত করছো না? তাদেরকে তুমি বঞ্চিত করছো না? তুমি দুর্গাপুজোর সময় বলছো হিন্দুদের দুর্গাপুজোতে আমি টাকা দেবো, চাঁদা দেবো 1 লাখ, 1.5 লাখ, 1.25 লাখ। মুসলমানদের তো পরব আছে, ঈদ আছে, বকরিদ আছে, সবে বরাত আছে, সেখানে তো দাও না কোনদিন তুমি। কারণ তুমি জানো মুসলমান তো দুধের গায়ে, মোদির ভূত দেখাবো, আমার পকেটে ভোট পুরবো, এই তো গল্প। হিন্দুকে ম্যানেজ করতে হবে, কারণ হিন্দুর ভোট খানিকটা কেটে নিচ্ছে বিজেপি। তাই হিন্দুকে ম্যানেজ করো, মুসলমান ও কোথায় যাবে? এই একটা অ্যাটিটিউড মুসলমান সমাজের প্রতি মনে রাখবেন। আমি এখানে কোনো উস্কানিমূলক কথা বলতে আসিনি, যা সত্য মিলিয়ে নেবেন আমার কথা। তাকিয়ে দেখুন পশ্চিমবঙ্গের বিধানসভা, মুসলমান এমএলএ সংখ্যা কেন কমে যায় দিদির আমলে? তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন এই পশ্চিমবঙ্গের মন্ত্রী পরিষদ। এক ফিরাদের মতন এক মুসলমান আছে, যাকে মুসলমান সমাজ মনে করে সে মুসলমান, আর সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে কাগজ পেন দেখার দায়িত্ব দিয়েছে, বইপত্র দেখার দায়িত্ব দিয়েছে। আর কেউ আছে? হ্যাঁ, কংগ্রেসের আমল ছিল, ডাক্তার মোতাহার হোসেন ছিল পুলিশ মন্ত্রী, মরহুম ডাক্তার মোতাহার হোসেন পুলিশ মন্ত্রী ছিল, মরহুম আব্দুল সত্তার কৃষি মন্ত্রী ছিল, মরহুম গনি খান চৌধুরী বিদ্যুৎ মন্ত্রী ছিল। আছে, দেখাতে পারবেন? এই বাংলায় দুটো কমিউনিয়াল শক্তি, একটা মোদি আর একটা দিদি। এই চক্করটা বোঝার চেষ্টা করবেন বাংলার মানুষ। আমি এখানে হিন্দুর ওকালতি করতে আসিনি, মুসলমানের ওকালতি করতে আসিনি, আমরা মানুষের ওকালতি করার চেষ্টা করি। আমরা কি পাচ্ছি, আমরা কি পেলাম? এই পশ্চিমবঙ্গে 6,868টা শিল্প বন্ধ হয়ে গেল। 8,868টা শিল্প এই 2011-এর পর, মানে 9,000, প্রায় 9,000 শিল্প এই বাংলায় দিদির আমলে বন্ধ হয়ে গেল। কাজ পাবো কোথায় আমরা? কাজ পাবো কোথায় আমরা?
এই হাওড়াকে বলা হতো সেফিল্ড অফ দ্য ইস্ট, পূর্বের সেফিল্ড কিছু নাই আর। ইঞ্জিনিয়ারিং শিল্প হাওড়া শেষ। কি করেছে বাংলার মুখ্যমন্ত্রী? খালি লক্ষ্মীর ভান্ডার দিলে হয়ে যাবে? আরে লক্ষ্মীর ভান্ডার প্রত্যেকটা রাজ্যে দেওয়া আছে। কংগ্রেসের পরিচালিত পাশে ঝাড়খণ্ড, সেখানটায় লক্ষ্মীর ভান্ডার 2,500 টাকা দেওয়া হয় মাসে। ভাবি বুবুদের বলবো, পাশে ঝাড়খণ্ডে 2,500। কর্ণাটক কংগ্রেসের পরিচালিত সরকার 3,000 প্রত্যেকটা মা বোনের জন্য। চলে যান তেলেঙ্গানা 3,000, তার সঙ্গে মেয়েদের বাসে চড়া ফ্রি, প্রত্যেকটা বাড়িতে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি। আমি বলেছিলাম এবার ঈদের সময়, জানেন, এবার ঈদের সময় বলেছিলাম যে তুমি মমতা ব্যানার্জি হিন্দুদের মণ্ডপে টাকা দিচ্ছ, মন্দির করার টাকা দিচ্ছ, কিন্তু রোজার মাসে আমাদের ঘরের মা বোনেরা সব থেকে বেশি পরিশ্রম করে, ছেলেদের থেকে বেশি মেহনত করে আমাদের ঘরের মা বোনেরা। রাত জেগে তারা খাবার তৈরি করে, ফজরের আজানের আগে তাদের খাবার তৈরি করতে হবে, ওদিকে মাগরিবের পর তাদেরকে ইফতারের ব্যবস্থা করতে হবে, গোটা দিন তাদের চলে যায়। অত তাদের দিকে তাকিয়ে 24 ঘন্টা যেন বিদ্যুতের খরচে তাদের যেন রেহাই দেওয়া যায়, এটুকু ব্যবস্থা করো, কারণ গোটা রাত ধরে তাদের মেহনত করতে হয়। মা বোনদের প্রতি ইজ্জত দেখিয়ে তুমি ঈদের মাসে তুমি বিদ্যুতের দাম মকুব করে দাও, বিদ্যুতের ইউনিট মকুব করে দাও, পারতো না? আমি প্রস্তাব দিয়েছিলাম, কারণ আবার বলছি, জেনে গেছে মুসলমান হাতের পান, ওর কোথাও যাবার গতি নাই, এদিক ওদিক করতে গেলে মোদির ধমক দিয়ে সব আমি সিধা করে দেবে। এই যে এখন যেমন এসআই ধমক দিচ্ছে, আরে এসআই যদি বিপদ হয় কারো, সে শুধু মুসলমান না, হিন্দু, মুসলমান, দলিত, শিডিউল কাস্ট, শিডিউল সকলের বিপদ হতে পারে। কিন্তু প্রশ্ন আমার, কেন বাংলার মুখ্যমন্ত্রী এসআই শুরু করার সময় বললো কোনো ব্যাপার না, আমি করতে দেবো না, রক্ত গঙ্গা বইয়ে দেবো, আমার রাজ্যে এসআই হবে না। সব অফিসারকে বলে দিচ্ছি, নির্বাচন কমিশন চলে যাওয়ার পর আমি থাকবো, হিসাব করে কাজ করবো। অথচ কাজে কি দেখলাম, 90,000 বিএলওকে দিয়ে দিল এই নির্বাচন কমিশনের অধীনে। এই আরো সব সরকারি বড় বড় অফিসার, বিডিও, এসডিও, 300 থেকে 350, এরাই মূল কাণ্ডারি এই নির্বাচন কমিশন। এই ভোটার তালিকা তৈরি করা, বাদ দেওয়া, নাম ঢোকানো, নাম্বার করে দেওয়া, সব থেকে বড় কারিগর হচ্ছে এই আরো প্রত্যেকটা বিধানসভায় যাদের দায়িত্ব। তারা কারা? সরকারি দপ্তরের অফিসার, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তারা পরিচালিত হয়। তাই মানুষের সংকট, মানুষেরকে কাগজ চাইছে, সেই কাগজ সাপ্লাই দেওয়ার জন্য, কাগজে যা কমি আছে সেই কমি মিটিয়ে তাদেরকে মদত করার জন্য যখন সরকারি অফিসারদের এগিয়ে আসা দরকার, তারা বলছে আমরা তো কিছু জানি না, ওইসব উপরওয়ালা জানে। তোমরা যদি জানো না, তাহলে এসআর বন্ধ করে দাও। যদি তোমাদের মনে হয় তোমরা জানো না, করবে না, এসআর পুরো বন্ধ করে দাও। আর না হলে মানুষকে মদত করো, কারণ জন্মের সার্টিফিকেট দেওয়ার অধিকার কার? রাজ্য সরকারের। আপনার পারিবারিক সার্টিফিকেট দেওয়ার অধিকার কার? রাজ্য সরকারের। আপনার ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার অধিকার কার? রাজ্য সরকারের। আপনার স্কুলের সার্টিফিকেট দেওয়ার অধিকার কার? রাজ্য সরকারের। কেন দিচ্ছেন না? দেন, তাদের মদত করুন। আপনার মোটামুটি যা হবার হয়ে গেছে, আর আমার দরকার নাই। আমি তো প্রথম থেকে মদত করে বুথে বুথে আমার লোক দিয়ে যা করার করে নিয়েছি, এবার তোরা করে কমবে খা। আমি হাত উঠিয়ে নিলাম। আজকে মমতা ব্যানার্জির এই অ্যাটিটিউড, এই ব্যবহার আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। তাকে সন্দেহ করছি যে সে আর মোদি মিলেমিশে এই বাংলায় আরেকটা রাজনীতির বিভাজন করবে। আমি ত্রাণকর্ত্রী, আমি মমতা ব্যানার্জি, আমি মুসলমান রক্ষা করছি, আমি হিন্দু রক্ষা করছি। আর ওদিকে মোদি, সে বলবে আমি সমস্ত অনুপ্রবেশকারীদের পার করে দেওয়ার মেহনত করছি। এই তো খেলা। তাই বাংলার মমতা ব্যানার্জি বাংলার মাসিহা হবার চেষ্টা করছে, কিন্তু আসলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বাংলার মুসিবত, এটা আপনার মাথায় রাখবেন। তাই এই এলাকার মানুষ, আমরা এ বাংলায় হিন্দু মুসলমান, এ ভারতবর্ষে হিন্দু মুসলমান ধর্মের বিভাজন না করে মানুষের কথা বলে মানুষের জন্য লড়াই করতে চেয়েছি, আজও করছি, আগামী দিনও করব। এটাই হচ্ছে কংগ্রেস। তাই আমরা 100 দিনের কাজ নিয়ে আসি, আমরা খাদ্যের অধিকার, আইনি অধিকার তৈরি করি, আমরা স্কুল নির্মাণ করি, আমরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করি, গ্রামে গ্রামে বিদ্যুৎ সরবরাহ করি,
যা কিছু দেখবেন আপনার গ্রামে, যা কিছু দেখবেন আপনার গ্রামে সব 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 কংগ্রেসের আমলে। তাই এলাকার মানুষ আপনারা আমাদের সঙ্গে থাকুন। আপনারা যেভাবে মদত করলেন আজকে, আমরা আরো শক্তি পেলাম, আরো তাকত পেলাম আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য। তাই একটা কথা বলবো, एक मंजिल मिलने के बाद मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर। तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। वाह वाह क्या बात है, वाह। मंजिल से आगे बढ़कर दूसरा मंजिल की तलाश कर। कांग्रेस को मिला, तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर। समुद्र मिल जाए तो हर सीटा टूट जाते हैं पत्थर की चोट पे, पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर। वाह क्या बात है, वाह 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 वाह। আসলে দাদাকে আমরা ধন্যবাদ দেবো কি করে, এটা ধন্যবাদ দেওয়ার জায়গা নয়, কৃতজ্ঞতা প্রকাশের জায়গা। হাওড়া জেলার বিভিন্ন প্রান্তের কংগ্রেস কর্মী, যুব কংগ্রেস কর্মীদের পক্ষ থেকে আমরা দাদাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।